কে ওখানে? স্যার, পুলিশ রেড করেছে। পুলিশ রেড? আমাদের আবার কি প্রবলেম? আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমরা ম্যারিড, দেয়ার ইজ নো ইস্যু। আমি দেখছি, ডোন্ট ওয়ারি, তুমি এখানেই থাকো। তুমি এখানে? আপনারা বাইরে দাঁড়ান, আমি এনাদের দুজনকে খুব ভালো করে চিনি। তুমি সিদ্ধার্থকে বলনি যে আমি তোমাদের দুজনের সম্পর্ক সম্বন্ধে জেনে গেছি? বলেছি। তাহলে তুমি এইভাবে ভয় পাচ্ছ কেন? যেন তুমি সত্যি তোমার বউয়ের বান্ধবীর সঙ্গে ধরা পড়েছো? তুমি তো তোমার লিগ্যাল ওয়াইফ নয়না চোপড়ার সঙ্গে আছো। এটা অন্য কথা যে রায় সিংহানিয়ারা তোমাদের সম্পর্ক সম্বন্ধে জানে না। আর এটা তোমায় কথা দিলাম সিদ্ধার্থ, যে রায় সিংহানিয়ারা আর শ্রেয়া এই সম্পর্ক সম্বন্ধে কিচ্ছু জানতে পারবে না। নয়না, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি সিদ্ধার্থর সঙ্গে একটু একা কথা বলতে চাই। সিদ্ধার্থ, আমিও রায় সিংহানিয়াদের জামাই হতে চলেছি, কিন্তু এখনো আমি ওদের ঘরের লোক নই। তাছাড়া প্রথমে বেদিকা, ঠিক তারপর বসুধা আমার ইমোশন নিয়ে যেভাবে খেলা করেছে, তার জন্য আমি ওদের দুজনকে কখনো ক্ষমা করব না। যতক্ষণ না আমি ওদের দুজনকে বরবাদ করছি, ততক্ষণ শান্তি পাবো না। তুমি কি আমায় সাহায্য করতে পারো সিদ্ধার্থ? এসিপি আগারকার, আপনি একদম ঠিক কামরাতে রেড করেছেন। আই থিঙ্ক আমরা দুজন একে অপরের খুব কাজে আসতে পারি। সন্ধ্যা, তুমি যেখানেই থাকো না কেন, অন্তত এইটুকু তো বলো যে তুমি যেখানেই আছো ভালো আছো। হে ভগবান, আমার সন্ধ্যাকে আমার সাথে দেখা করিয়ে দাও প্লিজ। অন্তত পক্ষে একটা ইঙ্গিত তো দাও, যা থেকে বুঝতে পারি যে ও ভালো আছে। সন্ধ্যা, তুমি যেখানেই থাকো না কেন, অন্তত এইটুকু তো বলো তুমি ভালো আছো। আপনাদের যজ্ঞ সম্পূর্ণ হয়েছে। ভগবান আপনাদের মনোবাঞ্ছনা পূর্ণ করুন, আর আপনার অর্ধাঙ্গিনী দীর্ঘায়ু হন। আমি জানতে পারি যে আপনি কে? আরতি, তোমার সঙ্গে দেখা করতে এসেছি। আমার সাথে? হ্যাঁ। কে পাঠিয়েছে আপনাকে? গেস করো, হয়তো তোমার প্রথম গেসটাই ঠিক হবে। সন্ধ্যা? এক মিনিট, শুনুন শুনুন। কেমন আছে সন্ধ্যা? কোথায় ও? আমি দেখা করবো ওর সাথে। প্লিজ বলুন সন্ধ্যা কোথায়? যদি ও দেখে ফেলে যে তুমি এই অবস্থায়, তাহলে ও খুব কষ্ট পাবে। আর কি অবস্থায় থাকবো আমি সন্ধ্যাকে ছাড়া? ওকে বলুন তাড়াতাড়ি ফিরে আসতে, না হলে আমি কিছু একটা করে ফেলবো। প্লিজ। এইসব শুনতে পেলে তো আমার মনে হয় না সন্ধ্যা আমাকে আবার এখানে পাঠাবে। দেখুন ম্যাডাম, আমি জানি না আপনি কে, অথবা আপনি ওকে কি করে চেনেন, কিন্তু আমি আমার সন্ধ্যাকে খুব ভালোবাসি। মনে হয় না। প্রুফ করো। হোয়াট ডু মিন বাই প্রুফ করো? দেখো, আমি ওসব প্রুফ টুফ করতে পারবো না। আমি শুধু চাই যে তুমি আমাকে সন্ধ্যার কাছে নিয়ে চলো, এখনই, এই মুহূর্তে। দেখো, এক মিনিট শুনুন।
এক্ষুনি তো এখানেই ছিল। বেদান্ত, তাহলে তুমি আমাকে ফলো করছিলে? হ্যাঁ, করছিলাম তোমাকে ফলো। এছাড়া তো আমার কিছু করারও ছিল না। দেখো প্লিজ, আমাকে সন্ধ্যার কাছে নিয়ে চলো। তোমার আজকের বিহেভিয়ার থেকে আমার মনে হয় না সন্ধ্যা আমাকে কখনো আবার এখানে পাঠাবে। আই এম সরি, কিন্তু তুমি সন্ধ্যাকে এসব বলো না। কিন্তু বেদান্ত, তোমাকে আনন্দে থাকতে হবে, যাতে সন্ধ্যা আমাকে আবার এখানে পাঠায় আর আমি তোমাকে সন্ধ্যার খবর দিতে পারি। চেষ্টা করবো আনন্দে থাকার। ঠিক আছে, পরের বার আমি ফোন করে বলবো যে সন্ধ্যার খবর নিয়ে আমি কবে আসবো। থ্যাঙ্কস। হ্যালো, বেদান্ত এসেছিল আমার সঙ্গে দেখা করতে। যখন আমি এটা জানতে পারলাম যে নাতাশা মিসেস নয়না চোপড়া তোমার স্ত্রী, আমি বললাম হ্যাটস অফ ম্যান, এ তো আমার এক কাঠি ওপরে। ইউনো সিদ্ধার্থ, তোর সবচেয়ে ভালো জিনিসটা বলবো? বল। তুই সব কাজ একাই সেরে পেলিস। হ্যাঁ, যত কম লোক হয় না ততই সেফটি থাকে। আর একটা মজার কথা বলবো, যাদেরকে ব্যবহার করেছি ধীরেন্দ্র রায় সিংহানিয়াকে মারার জন্য, ওরা জানেও না যে আমি ওদেরকে ব্যবহার করেছি। থ্যাঙ্কস নয়না, আমাকে সাহায্য করার জন্য। সব ঠিকঠাক টেপ হয়েছে তো? আমি এটা বুঝতে পেরেছিলাম যে শ্রেয়ার আমার সম্পর্কে কোনো লাভ হবে না। আমার মাথা সম্পূর্ণ ঘুরে গেল আর আমি ঠিক করলাম যে বুড়োকে না মারলে চলবে না। আর রায় সিংহানিয়ার মতো পার্সোনালিটিকে যদি মারতে হয়, সিদ্ধার্থ আর বাঁচতে পারবে না। এরপর কি করবে? এটা তো ওপরালাই জানেন। ভগবান জানেন। আজকাল ঠিক এমন হচ্ছে না যে ভগবানের থেকেও এসিপি বিক্রম আগারকারের ইচ্ছে মতো সব চলছে? মনে হচ্ছে তোমারও বিক্রম আগারকারের উপর অনেকগুলো অভিযোগ আছে। হ্যাঁ বিক্রম, এক বড় অভিযোগ আছে তোমার বিরুদ্ধে। বসুধা দিদি, তুমি ওনার উপর প্রেশার দিয়ে বিয়ে করছো, এটা জানার পরেও যে উনি সুশান্তকে কতটা ভালোবাসেন। খুব কম লোকই আছে যারা এভাবে ভালোবাসতে পারে। দিদির ওপর প্রেশার দেওয়া, জোর করিয়ে এইসব করানো, কেন জানি না মনে হচ্ছে এই সবকিছুর সম্পর্ক ডিআরএস মার্ডার কেসের সাথে আছে। আমার জানা ছিল না যে তুমিও এত ভাবো। যদি আমি চাই তাহলে তোমায় তোমার স্বামী শ্রদ্ধেয় শ্রী সিদ্ধার্থ চোপড়ার কো কনস্পিরেটর হিসেবে জেলে ভরে দিতে পারি না। এনিওয়ে, অনেকদিন ছাড় পেয়ে গেছে তোমার স্বামী। এবার ওকে জেলে নিয়ে গিয়ে ওর আরতি করার সময় হয়ে গেছে। আমি এটা বুঝতে পেরেছিলাম যে শ্রেয়ার আমার সম্পর্কে কোনো লাভ হবে না। আমার মাথা সম্পূর্ণ ঘুরে গেল আর আমি ঠিক করলাম যে বুড়োকে না মারলে চলবে না। আর রায় সিংহানিয়ার মতো পার্সোনালিটিকে যদি মারতে হয় তাহলে প্ল্যানটাও সলিড করতে হবে। তাই ধীরেন্দ্র রায় সিংহানিয়াকে মারার জন্য একটা বড় ছক কষলাম, তারপরে একটা রাস্তা পেয়ে গেলাম আর ঠিক সময়ে ওকে মেরে দিলাম। এইসব কি সিদ্ধার্থ? হ্যাঁ, হোয়াট দ্য হেল ইজ দিস? তুমি আমাকে জিজ্ঞেস করছো সব কি? আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। বিক্রম আর বসুধা মিলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। বিক্রম খুব ভালো করে জানে যে বাবাকে খুন কে করেছে, কিন্তু এখন যদি এসিপি বিক্রম আগারকারকে বসুধার সঙ্গে নিজের লীলা খেলা চালাতে হয় তাহলে কাউকে তো ফাঁসাতেই হবে।
আমি তোমাকে বলেছিলাম না ওই বোরখার পেছনে একজন মহিলার মুখ ছিল? আমরা সবাই জানি যে ওই বোরখা পরে বসুধাই ছিল। দেখো শ্রেয়া, তুমি এই সময় এর মধ্যে ইনভলভ হয়েও না। কেন কেন ইনভলভ হব না? যাতে তুমি বসুধা দিদির জায়গায় সিদ্ধার্থকে ফাঁসিয়ে দাও। কিন্তু তুমিও জানো আর আমিও জানি যে বাবার প্রাণ ওই বোরখা পরা মহিলা নিয়েছিল। ওই মহিলাই বাবার উপর গুলি চালিয়েছিল। ওই গুলিটা যখন চলেছিল তুমিও ওখানে ছিলে। শ্রেয়া রায় সিংহানিয়া, তুমি আমাকে এটা বলো যে তুমি ওখানে কি করছিলে? আমি তোমাকে বলেছিলাম না যে আমার মনে নেই? আমি তোমার স্মৃতি ফিরে আসার জন্য অপেক্ষা করব না শ্রেয়া। সিদ্ধার্থর সঙ্গে সঙ্গে আমি তোমাকেও জেলে ভরে দেবো। তুমি বারবার বসুধাকে দোষারোপ করছো যে বসুধা গুলি চালিয়েছিল। যদি বসুধা গুলি চালিয়ে থাকে তাহলে তোমার স্বামী কেন বারবার বলছে যে ও মেরেছে? তুমি এই বিষয়টা নাক গলিয়ে সিদ্ধার্থকে বাঁচাচ্ছ না শ্রেয়া, বরং তুমি নিজেকে নিজে জড়িয়ে ফেলছো। শ্রেয়া, চল এখান থেকে। তুই খুব ভালো করে জানিস যে সিদ্ধার্থ ধোয়া তুলসী পাতা নয়। তুই এখানে ওর বিরুদ্ধে কমপ্লেন করতে এসেছিলি না? আর যদি ও নির্দোষ হয় তাহলে তার প্রমাণ অবশ্যই পাওয়া যাবে। আর যদি খুনটা আমি করে থাকি তাহলে সেটাও চাপা থাকবে না। এখন তুই এখান থেকে চল, চল। দুটো শর্তই পূরণ হয়ে গেছে বসুধা। তুমি নয়নার সাথে মিলে রায় সিংহানিয়াদের আর শ্রেয়ার সাথে কি কি খেলা কিভাবে খেলেছো এর সমস্ত হিসেব কিন্তু আমার কাছে আছে সিদ্ধার্থ চোপড়া। তোমার প্রথম স্ত্রী নয়না চোপড়া আমাকে সব বলে দিয়েছে। ধোকা দিয়েছো তুমি আমাকে, নয়না। খুব বড় ধোকা। আনফর্চুনেটলি এটা আমি তোমার থেকেই শিখেছি সিদ্ধার্থ। তুমি তো আমাকে কবেই মেরে ফেলে দিতে। শ্রেয়া ছিল বলে বেঁচে গেছিলাম। এমনকি সুশান্তর বাড়িতে তো চেষ্টাও করেছিলে। আমাকে বিয়ে করে, আমাকে মঙ্গলসূত্র পরিয়ে, সিঁথিতে সিঁদুর দিয়ে শুধুই ব্যবহার করেছো আমাকে। রায় সিংহানিয়ার সম্পত্তি হাতানোর জন্য শ্রেয়াকেও ব্যবহার করেছো। আর আমি কথা দিচ্ছি তোমাকে যে শ্রেয়াকে আমি এখানে আনবই, যাতে আমরা দুজনে মিলে রোজ তোমাকে মৃত্যুর পথে এগিয়ে যেতে দেখতে পারি। রিমেম্বার দ্যাট। কারোর কেবিনে দরজায় নক করে আসতে হয় এটা জানেন না আপনি? যেদিন দৈনিক দর্পণ কারুকে জিজ্ঞেস করে কারোর খবর ছাপতে শিখে যাবে সেদিন আমিও ভদ্রতা শিখে যাব। আর আপনি তো ক্যামেরা নিয়ে না বলে না জানিয়ে যে কোনো জায়গায় পৌঁছে যান রিপোর্টার সাহেব। আজ আপনি এখানে সেদিনকার সেই হিসেবটা চুকিয়ে দিতে এসেছেন? না, ওই হিসাবটা তো এখনো চলবে। এখন আপনাকে লজ্জিত করতে এসেছি। মিস্টার রায় সিংহানিয়ার মার্ডার কেসটা নিয়ে দৈনিক দর্পণ খুবই অন্যায় কথা লিখেছিল পুলিশ ডিপার্টমেন্ট সম্বন্ধে। ইনভেস্টিগেশনে যে ডিলে হয়েছিল সেটা কি ইস্যু বানিয়েছিলেন আপনারা? হ্যাঁ, সত্যি কাজটা ডিলে হচ্ছে। সত্যির ভীষণ বড় ভক্ত না আপনি? তাহলে পরের এডিশনে ছাপবেন যে ধীরেন্দ্র রায় সিংহানিয়া মার্ডার কেস সলভড। আর হেডলাইন্সে লিখবেন জামাই করেছে শ্বশুরের খুন। ঘাবড়ে যেও না, আমি তোমার আর আমার কথা বলছি না, আমি সিদ্ধার্থ চোপড়ার কথা বলছি। বেশ, কিন্তু আপনার এই কথাটা আমি কেন বিশ্বাস করব? এই প্রশ্নের উত্তরও খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আর এমনিতেও যাকে আমরা খুনি ভাবি সে অপরাধী প্রমাণ হয় না। এখানে এই অফিসের ঘরে বসে এইসব কেস সলভ হয় না। পুলিশ ডিপার্টমেন্ট সম্বন্ধে যে অন্যায় কথাগুলো তুমি লিখেছিলে, যদি তাদের সম্বন্ধে দুটো ভালো কথা তুমি লেখো তাহলে বুঝবো সত্যিই তুমি আদর্শবান। নির্মোহী, স্যার। আর্টিকেলটা প্রিন্ট করতে পাঠিয়ে দাও। অবশ্যই স্যার। বলো মা, কেমন আছো? তুমি সোজা বাড়ি পৌঁছে গেছো? কেন অতিথিদের মতো আমাকেও 17 তারিখেই ডাকবি? আরে আরে না না, সেরকম কোনো। যাকে ভালোই হয়েছে তুমি এসে গেছো। তুমি বাড়িতে বিশ্রাম করো, আমি একটু পরেই আসছি। বিশ্রাম তো আমি তোর বিয়ে দিয়ে তবেই নেব।
আচ্ছা শোন, আমি না নতুন বইয়ের জন্য কিছু গিফট নিয়ে এসেছি, ওগুলো দিয়ে আসি, তারপর তোর সঙ্গে আরাম করে কথা বলবো, ঠিক আছে? হ্যালো, হ্যালো। আমি এই জাজমেন্টের ওপর বসে নেই যে সিদ্ধার্থ কতটা খারাপ মানুষ বা কতটা ভালো, কিন্তু বেদিকা দিদি, আমি এটা জানি যে সিদ্ধার্থ কাউকে খুন করতে পারে না। অ্যান্ড মোর দ্যান এনিথিং এলস, নিজের স্ত্রীর বাবাকে খুন করা, যাতে ওর কোনো লাভও হবে না, এরকম কেন করবে ও? সিদ্ধার্থর কথা রেকর্ড করা আছে পুলিশের কাছে। এক্সকিউজ মি, পুলিশের কাছে নয়, এসিপি বিক্রম আগারকারের কাছে, যে দেখতে দেখতে কি থেকে কি হয়ে গেল। হ্যাঁ, বিক্রম এই সময় যা কিছু করতে পারে। আই অলসো ডোন্ট ট্রাস্ট হিম। আরও কি করছে, কেন করছে, আর কিসের জন্য করছে সেটা তো আমরা সবাই জানি, তাই না? ইনফ্যাক্ট দৈনিক দর্পণেও তো ছাপা হয়ে গেছে। আমি খুব ভালো করে বুঝতে পারছি তুই কি বলতে চাইছিস, কিন্তু আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই শ্রেয়া। আর যার বিরুদ্ধে প্রমাণ আছে তাকেই অপরাধী বলে মানতে তোর অসুবিধে হচ্ছে। সিদ্ধার্থ বাবাকে খুন করেনি বসুধা দিদি। যখন গয়না চুরি হয়েছিল তখন তুই সিদ্ধার্থকে সন্দেহ করেছিলি? ওই দুটো আলাদা কেস। সিদ্ধার্থর ওপর সন্দেহ ছিল কি না? হ্যাঁ, হয়েছিল। তার মানে তুইও সিদ্ধার্থকে বিশ্বাস করিস না। আর এই অবিশ্বাসের ওপর ভিত্তি করেই শ্রেয়া পুলিশের কাছে সিদ্ধার্থর যে বয়ান আছে সেটাকে আমি মেনেছি। আমাকে দোষারোপ করতে হয় তুই কর, কিন্তু প্লিজ সিদ্ধার্থের অপরাধ আমার ঘাড়ে চাপাস না শ্রেয়া। ওর কলঙ্ক আমার গায়ে লাগাস না। কোথায় আমার বৌমা? আমি আমার বৌমার জন্য তাগা নিয়ে এসেছি। তুই তো আমার খোঁজ খবর নিতিই না, কিন্তু আমি তোর কথা যে কত ভেবেছি সেটা শুধু আমিই জানি। দাঁড়া, এটা তোকে বেঁধে দিই। এবার তো আমি বিয়ে দিয়ে তবেই যাব। একটু দাঁড়াও মা।